ইতিহাসের জবানবন্দি। আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই মূলধারা ৭১-এর শেষ পর্ব। মুক্তিযুদ্ধে সম্পূর্ণ ৯ মাসের একটি প্রামাণ্য দলিল হিসেবে বইটি ব্যাপক সমাদৃত। লেখক মইদুল হাসান মুক্তিযুদ্ধকালীন সময় দেশের অভ্যন্তরীণ অবস্থা, বহির্বিশ্বের ভূমিকা এবং বিশেষ করে প্রবাসী অস্থায়ী সরকারকে ভারত কতটুকু এবং কিভাবে সহযোগিতা করেছে তার সম্যক ধারণা বইটির মাধ্যমে তথ্য সমৃদ্ধ করে তুলে ধরেছেন। মুজিবনগর সরকারের আনুষ্ঠানিক সূচনা নিয়ে প্রচারণা থাকলেও যুদ্ধকালীন সময়ে ভারতে অবস্থানরত এই সরকারের ভূমিকা নিয়ে অনেকের ধারণাই অস্পষ্ট। বিশেষ করে শেখ মুজিবের অনুপস্থিতিতে লেখক তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ঘনিষ্ঠ সহযোগী হওয়ার সুবাদে কিভাবে তিনি এই যুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছেন, বিশেষত মুজিব বাহিনী সহ আওয়ামী লীগের অনেক নেতৃস্থানীয় নেতাদের ভারতে অবস্থানকালে পারস্পরিক কলহ, বিশৃঙ্খলা ও বিতর্কিত ভূমিকাগুলো মোকাবেলা করে যুদ্ধকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছেন তা খুবই সচেতন ও নিরপেক্ষভাবে ইতিহাসের পাতায় তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করেছেন। মূলধারা ৭১, বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান। অধ্যায় ২২, ডিসেম্বর জানুয়ারি। ১৬ ডিসেম্বর ঢাকায় যেদিন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে, ঠিক সেদিনই কলকাতায় প্রবাসী সদর দফতর থেকে বাংলাদেশ সরকার সমগ্র দেশে বেসামরিক প্রশাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য নবনিযুক্ত জেলা প্রশাসকদের কাছে প্রয়োজনীয় নির্দেশাবলী পাঠাতে শুরু করেন। শত্রুমুক্ত বাংলাদেশে বেসামরিক প্রশাসন যন্ত্র প্রতিষ্ঠা এবং তার জরুরি করণীয় নির্ধারণের জন্য ১২ নভেম্বর বাংলাদেশ মন্ত্রিসভা সচিবদের সমবায়ে যে সাব কমিটি গঠন করেছিলেন, পরিশিষ্ট ঠয় বর্ণিত সেই সাব কমিটি এবং পরিকল্পনা সেল পাশাপাশি এ যাবৎ কাজ করে চলেন। ফলে বেসামরিক প্রশাসন এবং আইন ও শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার পুনঃস্থাপন, অর্থনৈতিক কর্মকাণ্ডের পুনরুজ্জীবন, শরণার্থীদের প্রত্যাবর্তন ও পুনর্বাসন, খাদ্য ও জ্বালানি সহ জরুরি পণ্য সরবরাহ নিশ্চিতকরণ, পাকিস্তানের আধা সামরিক বাহিনী ও সশস্ত্র সমর্থকদের নিষ্ক্রিয়করণ, সরবরাহকৃত অস্ত্রশস্ত্রের পুনরুদ্ধার, জাতীয় পুনর্গঠনের কাজে মুক্তিযোদ্ধাদের নিয়োগ প্রভৃতি বিষয়ে সচিব সাব কমিটি ও পরিকল্পনা সেলের সুপারিশসমূহ মন্ত্রিসভার বিবেচনা ও অনুমোদনের জন্য হাজির করা হয়। বিভিন্ন বিষয়ে মন্ত্রিসভার প্রয়োজনীয় সিদ্ধান্তের পর জেলা পর্যায়ে জরুরি করণীয় ও দায়িত্ব সম্পর্কে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশপত্র প্রেরিত হয়। ৭ ডিসেম্বর যশোর মুক্ত হওয়ার পর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ১৯টি জেলার জন্য জেলা প্রশাসকদের মনোনয়ন ও নিয়োগ সম্পন্ন হয়। ১৭ ডিসেম্বর ওইসব জেলা সহকারী প্রশাসক পর্যায়ে নিয়োগ করা হয় আরও ৪৬ জন অফিসার। জেলা প্রশাসকদের কাছে প্রেরিত নির্দেশপত্রে আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার দায়িত্ব ছিল সর্বাগ্রে। সরকার ও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রচারিত বিভিন্ন বিবৃতি এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কর্তৃক প্রচারিত আবেদনে মুক্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বিধানের জন্য স্থানীয় জনসাধারণ ও মুক্তিযোদ্ধাদের প্রতি বারংবার আহ্বান জানানো হয়। প্রায় ৯ মাস ধরে হানাদার বাহিনীর হত্যা, লুণ্ঠন, নির্যাতন ও সন্ত্রাসের রাজত্বকালে যেসব স্থানীয় অনুচরদের কার্যকলাপ মানুষের দুর্গতির মাত্রা বাড়িয়ে তুলেছিল, তাদের বিরুদ্ধে নিপীড়িত দেশবাসীর পুঞ্জীভূত ঘৃণা, ক্রোধ ও প্রতিশোধ স্পৃহা যে এক ক্ষমাহীন সংকল্পে পরিণত হয়েছে তা কারো অজ্ঞাত ছিল না। একবার এই পঞ্জীভূত ঘৃণা ও ক্রোধের বিস্ফোরণ ঘটা মাত্র সারা দেশে নতুন করে রক্তের প্লাবন শুরু হওয়ার আশঙ্কা ছিল খুবই প্রবল। এর ফলে বিভিন্ন দেশের কূটনৈতিক স্বীকৃতি আদায় করাও যে সাতিশয় দুরূহ হয়ে পড়ত, সে বিষয়ে বাংলাদেশের নেতৃবৃন্দের কোনো সংশয় ছিল না। তাই যুদ্ধ চলাকালেই মন্ত্রিসভা পাকিস্তানি অনুচর হিসেবে অভিযুক্তদের বিচার ও শাস্তির আইনসঙ্গত পন্থা উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া এ জাতীয় হত্যাকাণ্ড যাতে কোনো ক্রমেই সংঘটিত হতে না পারে, তজ্জন্য মুক্তি বাহিনী ও ভারতীয় বাহিনীকে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়।
বেসামরিক প্রশাসন পুনঃপ্রতিষ্ঠার কর্মসূচি কাগজপত্রে যত নির্ভুলভাবে ব্যক্ত করা হোক, প্রায় 9 মাস দীর্ঘ এক রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের পর সারা দেশের প্রশাসন, অর্থনৈতিক অবকাঠামো, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রভৃতি প্রতিটি ক্ষেত্রই তখন সর্বাংশে বিপর্যস্ত। আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনীর শক্তি ছিল নামে মাত্র। দেশের আয়তন ও সমস্যার তুলনায় বাংলাদেশের নিজস্ব সৈন্যবল ছিল অতিশয় নগণ্য। দেশের অফিস আদালত ছিল জনশূন্য, ডাক বিভাগ সম্পূর্ণ বন্ধ, তার বিভাগ প্রায় অচল, অসংখ্য ব্রিজ ও সেতু বিধ্বস্ত হওয়ায় রেল ও সড়কপথে যোগাযোগ প্রতিপদে বিঘ্নিত, সচল অসামরিক বাস ও ট্রাক বিরল বস্তু, যান্ত্রিক জলযান প্রায়শই জলমগ্ন অথবা বিধ্বস্ত। স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা তহবিল বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই, কলকারখানা সব বন্ধ, বন্দর অচল ও বহির্বাণিজ্য নিশ্চল। অন্যদিকে পাকিস্তানি নির্যাতনের কবল থেকে জীবন ও সম্ভ্রম রক্ষার প্রচেষ্টায় দেশের ভিতরেই তখন 1.5 থেকে 2 কোটি লোকের উদ্বাস্তুর দশা। ভারতে আশ্রয় লাভকারী 1 কোটি শরণার্থীকেও সেখানকার সাধারণ নির্বাচনের আগে স্বদেশে ফিরিয়ে আনার তাগিদ রয়েছে। মোট প্রায় 2.5 থেকে 3 কোটি লোকের পুনর্বাসন ছিল দেশের জরুরি সমস্যাগুলির মধ্যে সর্ববৃহৎ। খাদ্যশস্যের ঘাটতি 40 লক্ষ টন। স্বাধীনতা অর্জনের অব্যবহৃত পরে বাংলাদেশের পরিস্থিতি ছিল এমনই ঘোর দুর্যোগপূর্ণ। আইন ও শৃঙ্খলার পরিস্থিতি একাধিক কারণেই ছিল সবচাইতে সমস্যা সংকুল ও বিপজ্জনক। নিয়মিত বাহিনী ছাড়াও গণবাহিনী হিসেবে ট্রেনিং দেওয়া হয়েছিল 84,000 মুক্তিযোদ্ধাকে। মুজিব বাহিনীর সংখ্যা ছিল আরও 10,000। এদের প্রায় সবাইকে অস্ত্র দেওয়া হয়েছিল। তৎপরতার সময় অস্ত্র খোয়ানো মুক্তিযোদ্ধাদের জন্য খুব বিরল ঘটনা ছিল না। এদের মধ্যে যারা মোটামুটি দক্ষ হিসেবে বিবেচিত হয়েছিল সেই সব যোদ্ধাদের পুনরায় অস্ত্র দেওয়া হয়। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, সিরাজগঞ্জ প্রভৃতি অঞ্চলে মূলত স্থানীয় প্রশিক্ষণ ও উদ্যোগের ভিত্তিতে যেসব বাহিনী গ্রুপ এক ধরনের গেরিলা পদ্ধতিতে লড়াই করে চলেছিল তাদেরকেও বিভিন্ন দফায় অস্ত্র সরবরাহ করা হয়। এক নির্ভরযোগ্য ভারতীয় সূত্র অনুসারে নিয়মিত বাহিনীর জন্য স্বতন্ত্র বরাদ্দ বাদে কেবল মুক্তিযোদ্ধাদের জন্য সরবরাহকৃত মোট অস্ত্রের সংখ্যা ছিল প্রায় 1,50,000। সরবরাহকৃত এই বিপুল অস্ত্রশস্ত্রের সম্ভাব্য অপব্যবহারে স্বাধীনতা উত্তর বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন হয়ে উঠতে পারে এই আশঙ্কা থেকে মুক্তিযোদ্ধাদের জন্য গোলাগুলির তথা অ্যামুনিশন পরিমাণ এমনভাবে নিয়ন্ত্রিত করা হতো যাতে যুদ্ধের পর তাদের হাতে উদ্বৃত্ত গোলাগুলি খুব একটা অবশিষ্ট না থাকে। কিন্তু কার্যক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সংখ্যাগরিষ্ঠ অংশ নিষ্ক্রিয় হয়ে থাকায় তাদের অব্যবহৃত গোলাগুলির পরবর্তী ব্যবহার সম্পর্কে কিছু দুশ্চিন্তার উদ্রেক ঘটে। কেন্দ্রীয় কমান্ডো কাঠামোবিহীন মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ইউনিটের মধ্যে রাজনৈতিক বিভেদের কারণে তাদেরকে নিয়ন্ত্রণে রাখার সমস্যাটি ছিল জটিল। ক্ষমতার পরিবর্তন ঘটানোর জন্য মুজিব বাহিনীর একাংশের কার্যকলাপ এবং চীনাপন্থী হিসেবে পরিচিত কোনো উগ্র বামপন্থী গ্রুপের বিঘোষিত ভূমিকার দরুন মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণের সমস্যা জটিলতর হয়। সাধারণভাবেই এক বর্বর সেনাবাহিনী ও তাদের স্থানীয় সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘ কয়েক মাস অস্ত্র ধারণের পর এসব তরুণদের মনোজগতে যে বিপুল আলোড়ন এবং মূল্যবোধের যে বিরাট রূপান্তর ঘটে, স্বাধীনতা অর্জনের পর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার পরেও তা কতখানি প্রবল থাকবে বা কিভাবে তার আত্মপ্রকাশ ঘটবে তা ছিল সর্ববৃহৎ প্রশ্ন। কিন্তু পাকিস্তানের আত্মসমর্পণের অব্যবহিত পর আইন ও শৃঙ্খলার ক্ষেত্রে সবচাইতে বড় বিপদ আশঙ্কা করা হয় পাকিস্তানের আধাসামরিক বাহিনীসমূহের মধ্যে গোড়া ইউনিটগুলোকে নিয়ে। পাকিস্তানি মিশ্র বাহিনী কর্তৃক মিশ্র উপাদানে গঠিত রাজাকার, সশস্ত্র জামাতে ইসলামীদের দ্বারা গঠিত আল বদর এবং সশস্ত্র বিহারীদের আশ-শামস, এই 3 আধাসামরিক বাহিনীর সদস্য সংখ্যা ছিল 60 থেকে 70,000। এছাড়া যুদ্ধের শেষ দিকে পাকিস্তানিরা বিহারি ও জামাতে ইসলামী কর্মীদের মধ্যে অকাতরে অস্ত্রশস্ত্র বিতরণ করে বলে জানা যায়। পাকিস্তানের বিপর্যয়ের সঙ্গে সঙ্গে এদের অধিকাংশই আতঙ্কগ্রস্ত হয়ে আত্মগোপন করার অথবা মফস্বল ও ভারত অভিমুখে পালিয়ে যাবার চেষ্টা করলেও এদের ধর্মান্ধ ও প্রতিহিংসা পরায়ণ অংশের পক্ষে কোনো বেপরোয়া কাজই অসাধ্য ছিল না।
পাকিস্তান সমর্থক গোড়া অংশকে চিহ্নিত করে তাদের নিবৃত্ত না করা পর্যন্ত ঢাকা শহরকে বিপদমুক্ত হিসেবে গণ্য করা অসম্ভব হতো। নিয়াজির আত্মসমর্পণের কয়েক ঘণ্টা বাদেই ইয়াহিয়া খান পূর্ণ বিজয় লাভ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার সংকল্প ঘোষণা করায় এবং দক্ষিণ বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পূর্ণ শক্তিতে উপস্থিত থাকায় নবতর যুদ্ধের আশঙ্কা তখনও সর্বাংশে তিরোহিত নয়। এই পটভূমিতে ঢাকায় উপনীত ভারতীয় সামরিক কমান্ডো শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ঢাকায় উপনীত ভারতীয় সামরিক কমান্ডো শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বাংলাদেশ মন্ত্রিসভার নিরাপত্তা বিধানে তাদের সামরিক অক্ষমতা জ্ঞাপন করেন। এর ফলে এবং ভারত সরকারের সঙ্গে অত্যন্ত জরুরি বিষয়াদি নিয়ে আলোচনা করার প্রয়োজনে ৩ অথবা ৪ দিন বাদে মন্ত্রিসভার প্রত্যাবর্তনের সম্ভাব্য দিন স্থির করা হয়। তার আগে ঢাকায় ন্যূনতম প্রশাসনিক কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের সেক্রেটারি জেনারেল রুহুল কুদ্দুসের নেতৃত্বে বাংলাদেশ সরকারের সচিবদের একটি দল ১৮ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছান। একই দিনে আওয়ামী লীগের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিও ঢাকায় আসেন। ১৯ ডিসেম্বর থেকে স্বল্প সংখ্যক অফিসার ও কর্মচারীদের উপস্থিতিতে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট প্রতিষ্ঠার কাজ শুরু হয়। ঢাকায় আইন ও শৃঙ্খলা পরিস্থিতি যে কত জটিল তা ১৭ ডিসেম্বর থেকে ক্রমশ উন্মোচিত হতে শুরু করে। ১৬ ডিসেম্বর রাত্রি থেকে বিজয়োল্লাসে মত্ত যেসব মুক্তিযোদ্ধা পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, ১৭ ডিসেম্বর দেখা যায় তাদের অনেকের হাতেই চীনা AK-47 রাইফেল ও স্টেন গান। এসব অস্ত্র মুক্তিযোদ্ধাদের সরবরাহ করার কোনো প্রশ্ন ছিল না। বস্তুত এইসব অস্ত্রধারীরা অধিকাংশ ক্ষেত্রে কখনো মুক্তিযোদ্ধাও ছিল না, অন্তত মুক্তিযোদ্ধাদের কোনো ইউনিট নেতাই এদের শনাক্ত করতে পারেনি। জানা যায় এতদিন যেসব তরুণ মুক্তিযুদ্ধে যোগদান না করে এবং কোনো কোনো ক্ষেত্রে সচ্ছল বা প্রভাবশালী অভিভাবকদের নিরাপদ আশ্রয়ে বসবাস করছিল, তারাও পাকিস্তানের পরাজয়ের পর বিজয় উল্লাসে বিজয়ী পক্ষে যোগ দেয়। মুখ্যত এদের হাতেই ছিল পাকিস্তানি সৈন্য এবং সমর্থকদের ফেলে দেওয়া অস্ত্র অথবা অরক্ষিত পাকিস্তানি অস্ত্রাগার থেকে লুট করা অস্ত্রশস্ত্র এবং অঢেল গোলাগুলি। ১৬ ডিসেম্বর নিয়াজির আত্মসমর্পণের পর এই বাহিনীর উৎপত্তি ঘটে বলেই অচিরেই ঢাকাবাসীর কাছে এরা 16th ডিভিশন নামে পরিচিত হয়ে ওঠে। কালক্ষেপণ না করে এদেরই একটি অংশ অন্যের গাড়ি, বাড়ি, দোকানপাট, স্থাবর ও অস্থাবর বিষয় সম্পত্তি বিনামূল্যে বা নামমাত্র মূল্যে দখল করার কাজে ব্যাপৃত হয়ে পড়ে। এদের পিছনে তাদের সৌভাগ্যান্বেষী অভিভাবক বা পৃষ্ঠপোষকদের সমর্থন কতখানি ছিল বলা শক্ত। তবে ১৯৪৭ থেকে ৪৮ সালে ভারত বিভাগ ও দাঙ্গার পর এই প্রক্রিয়াতে অনেক বিষয় সম্পত্তির হাতবদল ঘটেছিল। সুযোগ সন্ধানে 16th ডিভিশন সৃষ্ট এই ব্যাধি অচিরেই সংক্রমিত হয় মুক্তিযোদ্ধাদের একাংশের মধ্যে। তারপর কে যে 16th ডিভিশনের লোক, কে যে মুক্তিযোদ্ধা, আর কে যে দল পরিবর্তনকারী রাজাকার, সব যেন একাকার হয়ে এমন এক লুটপাটের রাজত্ব শুরু করে যে ঢাকা শহরের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা প্রতিষ্ঠা সর্বাধিক জরুরি দায়িত্ব পালন ছাড়াও ভারতীয় সেনাবাহিনীকে পুলিশি ব্যবস্থা গ্রহণে ব্যস্ত হয়ে পড়তে হয়। অন্যদিকে পাকিস্তানের স্থানীয় অনুচরদের বিরুদ্ধে স্বজন হারানো, লাঞ্ছিত ও নিগৃহীত দেশবাসীর পঞ্জীভূত ক্রোধ এবং তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন মুক্তিযোদ্ধাদের ভাবাবেগ নিয়ন্ত্রণ করা ছিল এক দুরূহ ব্যাপার। ভারতীয় সেনাবাহিনী রেডক্রসের অভয়াশ্রম হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং পাক বাহিনী ও বিহারি অধ্যুষিত অঞ্চলের চারদিকে প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে ঠিকই, কিন্তু তা নিয়ে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের একাংশের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটতে থাকে। দৃশ্যত মুক্তিযোদ্ধাদের ইউনিট কমান্ডারদের মধ্যে কারো কারো পক্ষে তাদের সহযোদ্ধাদের নিয়ন্ত্রণ করাও সাধ্যাতীত হয়ে পড়ে। এহেন অবস্থার মাঝে 18 ডিসেম্বর রায়ের বাজারে কাটাসুর নামক এক ইটখোলার খাদে হাত বাঁধা অবস্থায় দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী সহ প্রায় 200 ব্যক্তির মৃতদেহ আবিষ্কার হওয়ায় মানুষের ক্রোধ, ঘৃণা ও প্রতিহিংসার আবেগ চরমে পৌঁছায়। ওই দিন সন্ধ্যায় ঢাকার প্রথম গণজমায়েতে মুক্তিযোদ্ধাদের কতিপয় নেতা শান্তি ও শৃঙ্খলার আবেদন জানিয়ে বক্তৃতা শেষ করার পর হঠাৎ কি আবেগবশত বিদেশি সাংবাদিক ও টেলিভিশন ক্যামেরার সামনে অজ্ঞাত অভিযোগে ধৃত 4 জন বন্দীকে আধ ঘণ্টাকাল ধরে পিটিয়ে অবশেষে বেয়নেট বিদ্ধ করে হত্যা করে। স্থলভূমির মুক্তিযুদ্ধে নিঃসন্দেহে সর্বাপেক্ষা সফল অধিনায়ক টাঙ্গাইলের আব্দুল কাদের সিদ্দিকী কর্তৃক নিজ হাতে এদের বেয়নেট বিদ্ধ করা সচিত্র সংবাদ সারা বিশ্বে ফলাও করে প্রচারিত হয়।
বুদ্ধিজীবীদের শবদেহ আবিষ্কৃত হওয়ার পর সারা শহরে যখন প্রবল উত্তেজনা বিরাজ করছিল, তখন সেই অবস্থায় কাদের সিদ্দিকের এই দৃষ্টান্ত ভয়াবহ রক্তপাতের সূচনা করতে পারে এই আশঙ্কায় ভারতীয় বাহিনী কাদের সিদ্দিকীকে গ্রেপ্তার করার উদ্যোগ নেয়। বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধার অধিনায়ক এবং সচেষ্ট রাজনৈতিক প্রভাব ও জনপ্রিয়তার অধিকারী কাদের সিদ্দিকীকে গ্রেফতার করার উদ্যোগ ভারতীয় বাহিনীর জন্য সহজ সিদ্ধান্ত ছিল না। তাছাড়া ঢাকা ও দেশের অন্যান্য অংশ থেকে মুক্তিযোদ্ধা ও পাকিস্তানি সমর্থকদের মধ্যে সংঘাত সৃষ্টির খবর আসছিল। ভারতীয় সেনাবাহিনীর মধ্যেও গুরুতর শৃঙ্খলা ভঙ্গের সূত্রপাত হয় যখন দৃশ্যত কিছু শিখ অফিসার এবং তাদের অধীনস্থ সেনা যশোর, ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের মূলত ক্যান্টনমেন্ট এলাকায় এবং খুলনার ক্যান্টনমেন্ট ও শিল্প এলাকায় লুটপাট শুরু করে। কিন্তু তা ব্যাপক আকার ধারণ করার আগেই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃঢ় হস্তক্ষেপে বন্ধ হয়ে যায়। এসব ঘটনার ফলে ভারতীয় বাহিনীর ঊর্ধ্বতন কমান্ডো এই সিদ্ধান্তে পৌঁছান আরও 3 বা 4 দিনের আগে ঢাকায় ন্যূনতম শৃঙ্খলা আনয়ন করা সম্ভব নয়। মন্ত্রিসভার স্বদেশ প্রত্যাবর্তনের আগে ঢাকায় ন্যূনতম নিরাপত্তার প্রতিষ্ঠা করা ভারতীয় বাহিনীর মূল উৎকণ্ঠা হলেও মন্ত্রিসভার প্রত্যাবর্তনে বিলম্ব ঘটার প্রধান কারণটি ছিল অন্য। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের প্রায় সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকার নতুন রাষ্ট্রযন্ত্র প্রতিষ্ঠার মূল পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করেন ঠিকই, কিন্তু দীর্ঘ মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামোর বিপর্যস্ত অবস্থা এবং পাকিস্তান ভিত্তিক অর্থনৈতিক সত্তা থেকে সহসা বিচ্ছিন্ন হওয়ার পর অর্থ ও সম্পদের চূড়ান্ত অভাবের দরুন উক্ত পরিকল্পনা ও কর্মসূচি অনুযায়ী নতুন রাষ্ট্রযন্ত্রকে সচল করা কার্যত অসম্ভব ছিল। রাষ্ট্রযন্ত্রকে সচল করার মতো সম্পদ ও কারিগরি সহায়তার বাস্তব আয়োজন ব্যতীত কেবল মন্ত্রিসভার প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশ সরকার কার্যকরভাবে সক্রিয় হতে পারতেন না। দ্বিতীয়ত, যে প্রশ্নকে কেন্দ্র করে উপমহাদেশের এই যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়, সেই 1 কোটি শরণার্থীকে ভারত থেকে ফিরিয়ে আনার নির্দিষ্ট আয়োজন না করে ঢাকা প্রত্যাবর্তনের জন্য মন্ত্রিসভার ব্যগ্রতা প্রকাশ সঠিক বা শোভনীয় কোনোটাই হতো না। যুদ্ধ শুরু হবার পর উপরোক্ত বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনার পূর্ণ সুযোগ ছিল না। বিশেষত বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে সমস্ত কর্মকাণ্ডের সমন্বয় ও নিয়ন্ত্রণের দায়িত্বে নিযুক্ত ভারতের প্রধান কর্মকর্তা ডিপিধর সপ্তম নৌবহর উদ্ভূত জরুরি পরিস্থিতির জন্য 11ই ডিসেম্বর থেকে যুদ্ধের সমাপ্তি অবধি মস্কোয় অবস্থান করছিলেন। 18ই ডিসেম্বরে ডিপিধর কলকাতায় এসে পৌঁছাবার পর 21শে ডিসেম্বর পর্যন্ত সকল প্রয়োজনীয় বিষয়ে বাংলাদেশ মন্ত্রিসভার সঙ্গে তার আলাপ আলোচনা চলে এবং বিভিন্ন বিষয়ে বাংলাদেশ মন্ত্রিসভার অনুরোধ ভারতের সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করে। সেই সময় ঢাকা ও দিল্লির মাঝে যোগাযোগ ব্যবস্থা যা ছিল তাতে দুদেশের সরকারের পক্ষে এতগুলি জরুরি বিষয়ে এত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব ছিল না। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে সচল করা এবং বিচ্ছিন্ন ও বিপর্যস্ত অর্থনীতির জরুরি পুনর্গঠনের ক্ষেত্রে ভারতীয় সহযোগিতার পরিসর নীতিগতভাবে স্বীকৃত হওয়ার পর স্থির হয় বিভিন্ন বিষয়ে বাংলাদেশের নির্দিষ্ট আয়োজন নিরূপণ করা এবং সরবরাহের কর্মসূচি প্রণয়ন করার উদ্দেশ্যে 23শে ডিসেম্বর এক উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল ঢাকা পৌঁছাবেন। এসব ব্যবস্থাদি সম্পন্ন করার পর অবশেষে 22শে ডিসেম্বর মন্ত্রিসভা ঢাকা প্রত্যাবর্তন করেন। মন্ত্রিসভা জনতার কাছ থেকে বিপুল সংবর্ধনা লাভ করেন বটে, তথাপি এই বিলম্বের ফল রাজনৈতিকভাবে মন্ত্রিসভার জন্য শুভ হয়নি। বাংলাদেশের আগ্রহে উদ্বেলিত মানুষের মধ্যে নৈরাশ্যের ভাব সৃষ্টি হয় এবং মন্ত্রিসভা তীব্রভাবে সমালোচিত হন। কিন্তু ঢাকা প্রত্যাবর্তনের পর মন্ত্রিসভা দ্রুতগতিতে যে সব সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করেন তার ফলে মাত্র 2 সপ্তাহের মধ্যে একটি কেন্দ্রীয় সরকারের প্রয়োজন উপযোগী কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ দ্রুত অগ্রসর হয়। অভ্যন্তরীণ সংঘাত ও বিশৃঙ্খলা হ্রাস পায়, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা উন্নত হয়, পরিত্যক্ত কলকারখানাসমূহ সচল করার জন্য নতুন ব্যবস্থাপনা বোর্ড গঠন করা হয় এবং সাধারণভাবে অর্থনৈতিক জীবন সচল হতে শুরু করে। দেশ শত্রুমুক্ত এবং জাতীয় সরকার স্বদেশে অধিষ্ঠিত হওয়ার পর নতুন রাষ্ট্রকে সচল ও সংগঠিত করার মুহূর্তে প্রধানতম অনায়ত্ত লক্ষ্য ছিল শেখ মুজিবের মুক্তি। সমগ্র বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর মুক্তির জন্য তখন আগ্রহে অধীর। 25শে মার্চ মধ্যরাত্রিতে প্রত্যাসন্ন আঘাতের মুখে স্বেচ্ছায় কারাবরণ করা সত্ত্বেও সাধারণ মানুষের চোখে তিনিই ছিলেন মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা।
1966 সালে 6 দফা কর্মসূচি ঘোষণার ফলে কারারুদ্ধ হওয়ার পর 1968 থেকে 69 সালের ছাত্র জনতার 6 দফা, পরবর্তীতে 11 দফা দাবির প্রমত্ত আন্দোলনের মুখে মুক্তিপ্রাপ্ত শেখ মুজিব যেমন প্রতিষ্ঠিত হয়েছিলেন পূর্ব বাংলার অর্থনৈতিক মুক্তি সংগ্রামের সর্বোচ্চ নেতা হিসেবে, 1968 থেকে 69 এবং 1971 এই দুই যুগান্তকারী সংগ্রামের কোনোটিতেই তিনি নিজে যোগ দিতে পারেননি। কেবল সংগ্রামের ডাক দেবার অভিযোগে দুবারই তিনি কারারুদ্ধ হয়েছিলেন। তৎসত্ত্বেও এর মাঝখানে 1970 নির্বাচনকে পূর্ব বাংলার অর্থনৈতিক মুক্তির গণভোটে রূপান্তরিত করে সমগ্র দেশকে তিনি যেভাবে এক ভাষাভিত্তিক জাতীয়তাবাদী চেতনায় সংহত করেন, যেভাবে বিপুল সংখ্যা গরিষ্ঠতা অর্জনের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির দাবির বৈধতা সম্পর্কে পূর্ব বাংলার মানুষের মনে প্রবল আত্মবিশ্বাস গড়ে তোলেন এবং যেভাবে 1 মার্চ থেকে মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভকে এক দুর্বার অসহযোগ আন্দোলনে পরিণত করে মানুষের সংগ্রামী চেতনায় মৌল রূপান্তর সাধন করেন, বাংলাদেশের জাতীয় মুক্তি সংগ্রামের নেতা হিসেবে সাধারণ গণমানুষের তিনি সর্বোচ্চ আসন অধিকার করেন। 25 মার্চের পর ইয়াহিয়ার হত্যা উন্মুক্ত সৈনিকেরা যখন এদেশের মানুষকে সশস্ত্র সংগ্রামের পথ গ্রহণে বাধ্য করে, তখন সংগ্রামের লক্ষ্য ও পদ্ধতির মৌলিক পরিবর্তন সত্ত্বেও সাধারণ মানুষের মনে তার সেই আসন অপরিবর্তিত থাকে। সাধারণ মানুষ হত্যা ও বিভীষিকার মাঝে শেখ মুজিবকেই মনে করেছে তাদের মুক্তি আকাঙ্ক্ষার প্রতীক। তার এই প্রতীক মূল্য যাতে অক্ষুণ্ণ থাকে, তজ্জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধ চলাকালে নিরবিচ্ছিন্ন নিষ্ঠার প্রচার করেছে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ, প্রচার করেছে তাকে নিয়ে রচিত অজস্র কথা, গাথা ও গান। অবশেষে এই বাস্তব ও কল্পনার মিলিত উপাদানে গঠিত সেই অপরাজেয় নায়ককে পাকিস্তানি বন্দিত্ব থেকে মুক্ত করার পালা। তার মুক্তির পণ মূল্য হিসেবে 91,500 পাকিস্তানি সামরিক ও বেসামরিক বন্দী তখন বাংলাদেশের করায়ত্ত। মুখ্যত শেখ মুজিবের মুক্তির পণমূল্য হিসেবে ব্যবহারের উদ্দেশ্যেই বাংলাদেশের অবরুদ্ধ উপকূল ভাগ দিয়ে পাকিস্তানি বাহিনীর নিষ্ক্রমণ পরিকল্পিতভাবে বন্ধ করা হয়েছিল। যদি উপকূল ভাগ দিয়ে তাদের পলায়ন পথ উন্মুক্ত রাখা হতো, তবে 7 ডিসেম্বর যশোরে তাদের পতনের পর দক্ষিণ দিকে তাদের যেভাবে দৌড় শুরু হয়েছিল, তার ফলে সম্ভবত পরবর্তী 2-3 দিনের মধ্যেই সমগ্র বাংলাদেশ খালি করে সমুদ্রপথে তারা পালিয়ে যেত। ফলে 9 ডিসেম্বরে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের জন্য মালিকের আবেদন, ইয়াহিয়ার সম্মতি এবং তার পরের দিন রাও ফরমান কর্তৃক সসম্মানে সৈন্য প্রত্যাহারের উদ্দেশ্যে জাতিসংঘের সহায়তা প্রার্থনা, এইসব কোনো কিছুর প্রয়োজন হয়তো তাদের হতো না। পাকিস্তানি বাহিনীর পক্ষে পালিয়ে যাওয়া সম্ভব হলে পাকিস্তানের জন্য নিক্সন ও কিসিঞ্জারের সমর্থন যত প্রবলই হোক, তারপর বঙ্গোপসাগরের অভিমুখে 7ম নৌবহর পাঠানোর কোনো সামরিক ভিত্তি তাকে দেখতে পেতেন না। কাজেই সর্বাধিক সংখ্যক যুদ্ধবন্দী পাবার আশায় পাকিস্তান বাহিনীর পলায়ন পথকে রুদ্ধ করে কার্যত 7ম নৌবহরকে বঙ্গোপসাগর অভিমুখে যাত্রা করার সুযোগ করে দেওয়া হয়। ফলে যুদ্ধ প্রলম্বিত হয়, প্রাণহানি বাড়ে, বিশ্বের বৃহত্তম দুই শক্তির সামরিক সংঘাতের আশঙ্কা সৃষ্টি হয়। 7ম নৌবহর এসে পড়ার প্রাক্কালে দৈবাত পাকিস্তানি সিগন্যালস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকায় গভর্নর ভবনের উপর ভারতীয় বিমান বাহিনীর অভ্রান্ত আক্রমণে এবং স্থলবাহিনী ক্রমসংকুচিত বেষ্টনীর মুখে পাকিস্তানি কমান্ডের মনোবল সম্পূর্ণ ভেঙে পড়ায় বাংলাদেশের বিজয় সম্পন্ন হয়। কাজেই এক অসামান্য ঝুঁকি নিয়ে শেখ মুজিবের এই মুক্তিপণ সংগৃহীত হয়। কিন্তু তা সদ্ব্যবহারের জন্য কোনো উদ্যোগ নেওয়ার আগেই জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হওয়ার পরদিন অর্থাৎ 21শে ডিসেম্বর ইসলামাবাদ থেকে স্পষ্ট আভাস দেওয়া হয় শেখ মুজিবকে শীঘ্রই মুক্তি দেওয়া হবে। পাকিস্তানের সামরিক জান্তাকে তাদের নির্বুদ্ধিতার মাসুল দিতে হয় নিয়াজির আত্মসমর্পণের অব্যবহিতের পরেই। বৈদেশিক হস্তক্ষেপের মাধ্যমে পূর্ব পাকিস্তানের স্থিতাবস্থা কায়েম করার কৌশল হিসেবে ইয়াহিয়া চক্র 3রা ডিসেম্বর থেকে সীমিত যুদ্ধ শুরু করেছিল। তার পরিণাম ফল হিসেবে মাত্র 2 সপ্তাহের মধ্যে পূর্ব পাকিস্তান তো বটেই, তদুপরি তাদেরকে 91,498 জন অভিজ্ঞ সামরিক ও বেসামরিক ব্যক্তিকেও যে যুদ্ধবন্দী হিসেবে হারাতে হবে, তা ছিল ইয়াহিয়া চক্রের চিন্তার অগম্য। 16 ডিসেম্বরের সন্ধ্যায় ইয়াহিয়া চূড়ান্ত বিজয় অবধি যুদ্ধ চালিয়ে যাবার সংকল্প প্রকাশ করা সত্ত্বেও পরদিন পাকিস্তানের সর্বত্র গণবিক্ষোভের সূত্রপাত ঘটে। ওই দিন
ভুট্টো সাম্প্রতিক চীন সফরের দুই সঙ্গী সামরিক বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল রহিম খান সশস্ত্র বাহিনীর ক্ষোভকে মূলধন করে ইয়াহিয়া চক্রের ক্ষমতা আঁকড়ে থাকার শেষ চেষ্টা প্রতিহত করেন। ফলে ভারতের যুদ্ধবিরতি প্রস্তাব গৃহীত হয় এবং প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের জন্য ভুট্টোকে আমন্ত্রণ জানানোর পক্ষে সিদ্ধান্ত গঠন করেন। এই সংবাদ পাওয়ার পর নিউ ইয়র্কে অবস্থানরত ভুট্টো ওয়াশিংটনে প্রেসিডেন্ট নিক্সনের সঙ্গে স্বল্পকালের জন্য সাক্ষাৎ করেন। হোয়াইট হাউসের মুখপাত্রের বিবৃতি অনুসারে নিক্সন উপমহাদেশের স্থিতিশীলতা ও অগ্রগতি সেই মুহূর্তে সর্বাধিক প্রয়োজনীয় বলে ভুট্টোর কাছে উল্লেখ করেন। উপমহাদেশের স্থিতিশীলতা প্রসঙ্গে নিক্সন ভুট্টোকে নির্দিষ্টভাবে কী পরামর্শ দিয়েছিলেন তা অজ্ঞাত থাকলেও ওয়াশিংটন থেকে পাকিস্তান ফিরে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করার পরপরই ভুট্টো 20 ডিসেম্বর তার প্রথম বেতার বক্তৃতায় পূর্ব পাকিস্তানকে পাকিস্তানেরই অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করেন। সেখানকার জনগণ যে পাকিস্তানের অংশ হিসেবে বসবাস করতে চায় তার এই বিশ্বাসের কথা ব্যক্ত করেন এবং সর্বোপরি ঘোষণা করেন অখণ্ড পাকিস্তানের কাঠামোর ভিতরে বৈদেশিক হস্তক্ষেপ ও ভারতের সৈন্যের উপস্থিতি ব্যতিরেকে আলাপ আলোচনা ভিত্তিক সমাধানের জন্য পূর্ব পাকিস্তানের নেতাদের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি প্রস্তুত রয়েছেন। 21 ডিসেম্বর ভুট্টো ঘোষণা করেন শেখ মুজিবকে শীঘ্রই জেল থেকে মুক্তি দিয়ে অন্য কোথাও গৃহবন্দী করা হবে। 22 ডিসেম্বর ইসলামাবাদ থেকে ঘোষণা করা হয় কারাগার থেকে শেখ মুজিবকে মুক্তি দিয়ে গৃহবন্দী করা হয়েছে। 23 ডিসেম্বর সংবাদ পাওয়া যায় তাকে আলোচনার জন্য রাওয়ালপিন্ডি আনা হয়েছে। ভুট্টো মুজিবের সঙ্গে সাক্ষাৎ করেন তার পরদিনই। ভুট্টোর এই অসাধারণ গতিবেগ তার দৃষ্টিকোণ থেকে বিষয়ের অসাধারণ গুরুত্বকে প্রতিফলিত করে মাত্র। 20 ডিসেম্বর অখণ্ড পাকিস্তানের কাঠামোর অধীনে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনার জন্য মিলিত হতে রাজি আছেন এই মর্মে ভুট্টোর ঘোষণা এবং শেখ মুজিবের আসন্ন মুক্তির সংবাদ স্বভাবতই বাংলাদেশের স্বাধীন ভবিষ্যৎ সম্পর্কে নানা জল্পনা কল্পনার সৃষ্টি করে। লন্ডনের টাইমস পত্রিকার প্রতিনিধি কর্তৃক এই সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে তাজউদ্দিন স্পষ্ট ভাষায় জানান কোন শিথিল ফেডারেশনের অধীনে অখণ্ড পাকিস্তানের অধীনে ফিরে যাওয়ার ব্যাপারে শেখ মুজিবের সহায়তা পাওয়া যাবে, এর চাইতে হাস্যকর আর কিছু হতে পারে না। এবং দৃঢ়তার সঙ্গেই তিনি ঘোষণা করেন যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা আর কিছুতেই পরিবর্তনীয় নয়। পশ্চিমা দেশগুলির চোখে তাজউদ্দিন স্বাধীনতার প্রশ্নে ছিলেন সবচাইতে আপোষহীন। কাজেই 14 ডিসেম্বরে পাকিস্তান বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তাব জানানোর পর এবং নিক্সনের গানবোট কূটনীতি বঙ্গোপসাগরের চরাভূমিতে আটকে যাওয়ার লক্ষণ প্রকাশ পাওয়ার পর পশ্চিমা ইউরোপীয় মহলে এই ধারণা প্রতিষ্ঠা লাভ করতে শুরু করে যে পাকিস্তানের সামরিক আধিপত্য বিলুপ্ত হওয়ার পর পূর্ব বাংলার ভবিষ্যৎ এবং পাকিস্তানের সঙ্গে এর ভবিষ্যৎ সম্পর্ক নিরূপণের জন্য উভয় পক্ষের মধ্যে যে আলাপ আলোচনা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন সেখানে তাজউদ্দিনের পরিবর্তে শেখ মুজিবকে অন্তর্ভুক্ত করা বাঞ্ছনীয়। বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে যে কটি বিষয় নিয়ে আলোচনা করার ছিল তন্মধ্যে সর্বাগ্রে ছিল শেখ মুজিবের মুক্তির প্রশ্ন। বাংলাদেশ সরকার বিপুল সংখ্যক যুদ্ধবন্দী আটকের পর এক জোরালো অবস্থান থেকেই সে আলোচনা চালাতে পারতেন, কিন্তু তার আগেই ক্ষমতা প্রাপ্তির সঙ্গে সঙ্গে ভুট্টো শেখ মুজিবের বন্ধিত্বের সুযোগ নিয়ে সরাসরি তার সঙ্গে আলাপ আলোচনা শুরু করেন। ইত্যবসরে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের শেষ দুদিনে সপ্তম নৌবহরের ব্যর্থতা পরিদৃষ্টে ক্রুদ্ধ কিসিঞ্জার যখন নির্মীয়মান রুশ মার্কিন সম্পর্ক কাঠামোর ক্ষতি সাধনের হুমকি দেন, তখন এই বাড়াবাড়ির প্রতিক্রিয়া হিসেবে মার্কিন বৈদেশিক নীতির বিষয়ে সেক্রেটারি রজার্স ও স্টেট ডিপার্টমেন্টের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত হতে শুরু করে। ফলে উপমহাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের দৃষ্টিভঙ্গির অনৈক্য বহুলাংশে হ্রাস পায়। 23 ডিসেম্বর সেক্রেটারি অব স্টেট রজার্স উপমহাদেশ সংক্রান্ত তাদের নীতি সংশোধন করে বলেন, যুক্তরাষ্ট্র অখণ্ড পাকিস্তান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নয়, তবে তারা এই দুই অংশের বিচ্ছিন্নতার পক্ষপাতীও নন। বিগত 9 মাসের ঘটনা সম্পর্কে বহুলাংশে অনবহিত বন্দী শেখ মুজিবের সঙ্গে ভুট্টো যে দিন আলাপ আলোচনা করতে চলেছেন ঠিক সেই দিনে রজার্সের এই বিবৃতি প্রকাশ করা হয়। পাকিস্তানের সঙ্গে পূর্ব বাংলার ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণ দেশের দুই অংশের মধ্যে বিচ্ছিন্নতা যুক্তরাষ্ট্রের কাম্য নয়। এই জাতীয় বিবৃতির উদ্দেশ্যে স্পষ্টতই ছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা সত্ত্বেও বাংলাদেশকে কোনো না কোনোভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত রাখার চেষ্টা করা। ভুট্টো জানা যায় একই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এসব প্রচেষ্টার পেছনে সম্ভবত একটি মুখ্য বিবেচনা সক্রিয় ছিল।
সব সাফল্যের পরেও ভারত এবং পরোক্ষভাবে সোভিয়েত ইউনিয়ন যে উপমহাদেশের ঘটনাধারা নিয়ন্ত্রণের ক্ষেত্রে চূড়ান্ত শক্তি নয় তা প্রমাণ করা। তৎসত্ত্বেও ব্যক্তিগত উদ্দেশ্যের দৃষ্টিকোণ থেকে ভুট্টোর সম্ভবত বৃহত্তর স্বার্থ নিহিত ছিল পাকিস্তানের এই দুই অঞ্চলের ক্ষমতার বিচ্ছেদ স্থায়ী করার মধ্যে। ভুট্টোর জন্য এই উপলব্ধি নিশ্চয়ই নতুন ছিল না যে একমাত্র পূর্ব ও পশ্চিমের স্থায়ী বিচ্ছেদের মাধ্যমেই পশ্চিম পাকিস্তানে তার ক্ষমতার আসনকে নিরাপদ ও নিশ্চিত করা সম্ভব। কিন্তু এই বিষয়ে অশোভন ব্যগ্রতা প্রকাশের রাজনৈতিক সুযোগ ছিল সীমিত। কাজেই বাহ্যত হলেও ভুট্টোকে এই সময় পাকিস্তানের দুই অংশের মাঝে সংযোগসূত্র প্রতিষ্ঠায় ব্যস্ত দেখা যায়। মূলত এই উদ্যোগ ছিল যুক্তরাষ্ট্রেরই দ্বিতীয় স্তরের প্রচেষ্টা। সপ্তম নৌবহর দ্বারা পাকিস্তানকে একত্রিত রাখার প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পরের। শেষ পর্যন্ত যদি এই প্রচেষ্টাও সফল না হয় এবং ফলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অপরিবর্তিতই থাকে, তবে মুক্তিযুদ্ধের মাধ্যমে সূচিত আর্থসামাজিক ব্যবস্থার সম্ভাব্য মৌল রূপান্তর রদ করার জন্য এই দেশকে বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার অধীনস্থ করার উদ্যোগেই সম্ভবত ছিল যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের প্রচেষ্টা। তৃতীয় বিশ্বের অন্যান্য দারিদ্র্যপীড়িত দেশের মতো বাংলাদেশকে মার্কিনী উদ্বৃত্ত খাদ্য, পণ্য ও আর্থিক সাহায্য দিয়ে পশ্চিমা প্রভাব বলয়ের অধীনস্থ করার চিন্তা যুক্তরাষ্ট্রের জন্য অভিনব ছিল না। বাংলাদেশের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক ব্যবস্থা সত্ত্বেও বাংলাদেশ যদি শেষ পর্যন্ত সত্যি প্রতিষ্ঠিত হয়, তবে সেই অবস্থায় পণ্য ও অর্থ সাহায্যের মাধ্যমে এই নতুন দেশকে মার্কিনী প্রভাব বলয়ের অধীনস্থ করার প্রয়োজনীয় চিন্তাভাবনা বস্তুত শুরু হয় বঙ্গোপসাগরের উদ্দেশ্যে সপ্তম নৌবহর প্রেরণ করারও আগে।